পাহাড়ে সম্প্রীতি নষ্টের বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টা। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আসিফ নজরুল। ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দফতর। চার্টার্ড নয়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর ইউনূস। জাতির মুক্তির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই, সিরাজগঞ্জে বিএনপির সভায় তারেক রহমান। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। এবং বিদেশিদের ইন্ধনে পোশাক শিল্পে চলছে অস্থিরতা, বললেন শ্রম সচিব। মার্কিন লিড সনদ পেল আরও 3টি কারখানা, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর আহ্বান উদ্যোক্তাদের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙ্গামাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন, আর বিভিন্ন সংগঠনের অবরোধের ডাকে বন্ধ রয়েছে যান চলাচল। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিতে শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার করে এসে রাঙ্গামাটি বিজিবি সদর দপ্তরে নামেন অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি সেনা সদরের প্রান্তিক হলে উপস্থিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এর আগে সভাস্থলে এসে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা। 2 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হন উপদেষ্টারা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার, প্রশাসন এবং জনগণ, আমার সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধ হবে রাঙ্গামাটি শহরের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধ পরিবেশ বজায় রাখবে। এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সংঘাতে হতাহতের প্রতিবাদে 3 পার্বত্য জেলা চলছে 72 ঘন্টার অবরোধ। অব্যাহত আছে প্রশাসনের জারি করা 144 ধারা। জনপদ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কিত হয়ে অনেকেই ছেড়েছেন ঘর বাড়ি। চারপাশে থমথমে পরিবেশ, সড়কে নেই গণপরিবহন, বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। এ যেন ভুতুরে নগরী। বুধবারের সহিংসতার পর পুরো খাগড়াছড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। খুব একটা প্রয়োজন না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। অনেকে আবার নিজ ঘরবাড়ি ছেড়ে দলবদ্ধভাবে নিরাপদ দূরত্বে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যদিও প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা এখন আতঙ্কে আছি, এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। সবাই যার যার মতো বাইরে আর কি ভাঙচুর করতেছে, মন্দির ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা এটা বিচার চাই।
রাঙ্গামাটিতেও একই অবস্থা, এখনো কাটেনি জনমনে আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব। গাড়ি নাই তাই হাইটে যেতেছি, যাইতে চিটাং যাব। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সাম্প্রতিক সংঘাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ৬ দফা দাবি জানিয়েছে সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এই দাবি জানান। এ সময় সমাবেশ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং ৬ মাসের মধ্যে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পরে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দেশে গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয় নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন, গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দেশের দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ। অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন, পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে দরকার পৃথক সচিবালয়। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি। কর্মরত অন্যান্য বিচারকদের জন্য প্রতি মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময় আরও থাকছে। 16 বছরে 1000 কোটি টাকার মালিক বনে যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাবনায় গড়েন ত্রাসের রাজত্ব। নিয়োগ বাণিজ্য থেকে বিপুল জমি দখলের অভিযোগ। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। উপদেষ্টা জানান, চার্টার্স নয়, বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড
এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাখঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করতে কিছু শর্ত দেওয়া হয়েছে। যারা রফতানি করতে চান ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তবে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন। দেশকে এগিয়ে নিতেও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় ও অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে কথা বলেছেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেছেন, নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। স্লোগানে স্লোগানে মুখর সমাবেশের স্থল। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বেলকুচি ও চৌহালি উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। দেশকে এগিয়ে নিতে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিদেশিদের ইন্ধনে দেশের পোশাক শিল্পে অস্থিরতা চলছে বলে দাবি করেছেন শ্রম সচিব। শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার পেছনে বিজিএমইএ ও বিকেএমইএ এর মতো সংগঠনে ক্ষমতাসীন দলের আধিপত্যকে দায়ী করেছেন তিনি। আগস্টের শেষ দিকে এসে হঠাৎ অস্থির হয়ে ওঠে দেশের তৈরি পোশাক শিল্প। প্রায় ৩ সপ্তাহ ধরে কয়েক দফায় বৈঠক আর সরকারের কঠোর অবস্থানে কাজে ফেরেন শ্রমিকরা। তবে অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি। সংখ্যায় কম হলেও নিরাপত্তা শঙ্কায় কিছু কারখানায় বন্ধ আছে উৎপাদন কার্যক্রম। ক্রেতাদের আস্থা আছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হচ্ছে। এরপরও কেন অস্থিরতা মুক্ত হচ্ছে না দেশের পোশাক শিল্প? এবার সেই উত্তরই দিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বিজেএমই বলেন, বিকেএমই বলেন, এই মালিক পক্ষ
তারা কিন্তু প্রচণ্ড রকম সংগঠিত, তাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই। অধিকারের প্রশ্নে যে ভয়েসটা রেজ করা দরকার এবং প্রকৃতপক্ষেই তাদের অধিকারকে সারফেসে নিয়ে আসা দরকার, সেটি থেকে কি হচ্ছে যে বিচ্ছিন্নভাবে করছে এবং সেখানেও আবার কিছু এলিমেন্ট ঢুকে যাচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় শ্রম সচিব জানান, বিজিএমইএ ও বিকেএমইএ সহ শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই। বিপরীতে দলীয়করণ প্রকট হওয়ার কারণেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে। রক্তের চিত্রগুলোই আপনার ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। যেমন সামনে ক্রিসমাস আছে, উইন্টার আছে, এরপরে সামার, এগুলো কিন্তু অর্ডারগুলো এমন যে 7টা দিন দেরি হলে কিন্তু আপনার এই অর্ডারগুলো বাইরে চলে যায়। পোশাক খাতের শ্রম সন্তোষের মুখে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে বেছে নিচ্ছেন বাংলাদেশের বিকল্প, এমন শঙ্কার কথাও জানান সচিব। সে দর্শকের আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, নৌবন্দর জমি দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেফতার হলেও লাপাত্তা তার 2 ছেলে। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পাবনায় অনেকের ওপর চলে নির্মম নির্যাতন। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। গত 4 বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। স্থানীয়দের অভিযোগ, টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত 16 বছরে বেড়া সাতিয়ায় নায়েব আলীর মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন। আমার বিলটা করে তিনি সই করেন নাই, আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই। আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি, এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি। 2008 সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু। সবশেষে হন ডেপুটি স্পিকার। এই দাপটে তার 2 ছেলে আসিফ শামস ও নাসিব শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা, জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু। এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার। বেড়া পৌরসভার ভিতরে আসে শুনতাছি যে তার কথা না শুনবে ঈশ্বর শিকদারের মতন সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো বেলাগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি। 2008 সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না, 2 ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও। কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি। অভিযোগ আছে লন্ডনে হোমওয়ার্ড প্রপার্টি, হলিডে অ্যাপার্টমেন্ট, আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত 6টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর বুঝবে কয়টা জান ভাগ ভাগ ভাগ। প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু, তবে পালাতক 2 ছেলে ও পরিবারের সদস্যরা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় শ্রাবণের বাবা নেসার আহমেদ, ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বলেছেন, ইতিমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনের সব বিষয়ে ডকুমেন্টেশন করা হচ্ছে বলেও জানান তিনি। সরকারের তহবিল থেকে 100 কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা তাদের কাছে জরুরি আর্থিক সহায়তাটা এখন পৌঁছে দিচ্ছি
এবং আমরা দীর্ঘমেয়াদী তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা চোখ হারিয়েছে বা হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারদের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ পুরা এই আন্দোলনের যেই ইতিহাস ডকুমেন্টেশন তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করছে। পাশাপাশি সরকারের জায়গা থেকেও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো অব্যাহত থাকবে। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। খাগড়াছড়ি রাঙামাটিতে আজও 144 ধারা। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টা। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আসিফ নজরুল। এবং ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দফতর। চার্টার নয়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর ইউনূস। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।